Bismillah Rahman Rahim. Welcome everybody to Bar Professional Training course conducted by Badullah Academy. আজকে আমরা একটা নতুন কোর্স শুরু করতে যাচ্ছি। কোর্সটার টাইটেল হলো দ্য টেকনিক অফ সিভিল ট্রায়াল, অর্থাৎ সিভিল মামলা সংক্রান্ত এই কোর্সটা। অর্থাৎ একটা সিভিল সুটের বিভিন্ন পর্যায়ে একজন আইনজীবীর আহ, করণীয় যে বিষয়গুলো থাকে, যে দরকারি পদক্ষেপগুলো একটা মামলা পরিচালনার ক্ষেত্রে নিতে হয় সিভিল সুটের ক্ষেত্রে, আমাদের এবারের কোর্সের সেটাই হলো বিষয়বস্তু। এই কোর্সে আম, আমরা যেভাবে বিভিন্ন টপিক দিয়ে এই কোর্সটা ডিজাইন করেছি, এই সকল বিষয় থেকে আমরা যেটা শিখব সেটা হলো যে এই কোর্সটা একজন যখন সমাপ্ত করবেন, তিনি একজন সিনিয়রের সান্নিধ্য ব্যতীত স্বাধীনভাবে একটা সিভিল মামলা পরিচালনার দক্ষতা অর্জন করতে পারবে। কারণ আপনারা জানেন যে এই ল প্র্যাকটিসটা হলো একটা গুরুমুখী বিদ্যা। সবসময় কোনো না কোনো গুরুর সান্নিধ্য থেকে এই বিদ্যাটা অর্জন করতে হয়। কারণ আমরা যখন গ্রাজুয়েট হই, তার যে আহ, তথ্যীয় পড়াশোনা, সেগুলো খুব খুব কম কাজেই লাগে। আবারও নতুন করে প্র্যাকটিক্যালি আমাদেরকে এটা শিখতে হয়। তো এই প্র্যাকটিক্যালি শেখার আনুষ্ঠানিক ব্যবস্থা যেহেতু আমাদের দেশে নেই, এই জন্য প্রত্যেক আইনজীবীকে কোন একজন সিনিয়রের পিপিএস নিতে হয়। তার শিষ্যত্ব নিয়ে তাকে এই প্রফেশনে বিভিন্ন আইনের যে প্রায়োগিক দিকগুলো, প্র্যাকটিক্যাল দিকগুলো শিখতে হয়। তো এটা শিখতে অনেকদিন সময় লাগে। নানা কারণে সিনিয়রের কাছ থেকে শিক্ষাটা পূর্ণাঙ্গ হয় না বা অনেক সময় লাগে। এই জন্য আমাদের এই কোর্সটা আমরা এমনভাবে ডিজাইন করেছি যাতে আপনার একজন কোনো সিনিয়র ব্যতীতই আপনি স্বাধীনভাবে একটা সিভিল মামলা শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনার আপনি দক্ষতা অর্জন করেন। পাশাপাশি বেশ কিছু বিষয়ে মোকাবিলা করার সক্ষমতাও আপনি অর্জন করবেন। আর এছাড়াও এই কোর্সটা সমাপ্ত করলে আপনি ক্লায়েন্ট হ্যান্ডেলিং, ডিলিং উইথ কোর্ট স্টাফস এবং সহ আইনজীবীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে বিচারাঙ্গনে সকলের সঙ্গে সহাবস্থানের যে একটা আর্ট আছে, সুন্দর ইনভায়রনমেন্ট বজায় রেখে চলার, এই জিনিসগুলো আমরা আলোচনা করব। তো আমরা এখানে 20টা আহ, পুরো কোর্সটাকে 20টা ওয়ার্কশপে আমরা ডিজাইন করেছি। প্রত্যেকটা ওয়ার্কশপের দৈর্ঘ্য হবে 2 ঘন্টা করে। দ্যাট ইজ, যদি পুরো কোর্সটা আমরা সমাপ্ত করতে চাই তাহলে আমাদের 40 ঘন্টা সময় লাগবে। তো প্রথমত আমরা 20 ঘন্টার একটা সিজন শুরু করব। তারপরে আমরা হয়তো সেকেন্ড লেগে যাব। তো এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমরা কিভাবে ডিজাইন করেছি এই কোর্সটাকে। তো সেই আঙ্গিকে যদি আমি আপনাদের সঙ্গে আলোচনা করি, তাহলে ফার্স্ট ওয়ার্কশপ ফার্স্ট ওয়ার্কশপে আমরা আসলে শিখবো এটা, যে আপনি অ্যাজ এ লয়ার হিসেবে মক্কেলকে কিভাবে ইন্টারোগেট করবেন। মক্কেলকে কিভাবে ইন্টারোগেট করবেন অর্থাৎ একজন ব্যক্তি যখন আপনার কাছে মামলা করতে আসে, তখন আপনার যদি এটা ভূসম্পত্তি সম্পর্কিত হয়, তখন আপনার সোর্স অফ টাইটেলটা জানতে হয়। তো সোর্স অফ টাইটেলটা জানার ক্ষেত্রে এটা দুই ভাবে হয়। কখনো এটা বাই ইনহেরিটেন্স তিনি সোর্স অফ টাইটেলটা পেতে পারেন, অথবা বাই এগ্রিমেন্টস, ডিফারেন্ট কাইন্ড অফ হস্তান্তরের মাধ্যমে তিনি সত্যটা অর্জন করতে পারেন। তো এখানে কি ধরনের প্রশ্ন করলে, কিভাবে কোন জিনিসগুলো জানা থাকলে আপনি ক্লায়েন্টকে ইন্টারোগেট করে জানতে পারবেন বা ফ্যাক্টস এক্সট্রাক্ট করতে পারবেন, যেগুলো লিগাল শেপ দিয়ে আপনি একটু আর্জি তৈরি করতে পারবেন। তো প্রথম ওয়ার্কশপে আমরা এই ক্লায়েন্ট ইন্টারোগেশন, as to extract the information, as to uh, knowing the source of his title, এবং এই তথ্যগুলো বের করে আনার মাধ্যমে, অথবা তার যে সোর্স অফ টাইটেল, তার দাবি সমর্থনে যে ডকুমেন্টস গুলো লাগবে, যে দলিল দস্তাবেজ গুলো লাগবে, আহ, খাজনা খারিজ লাগবে, ডিসিআর লাগবে,
তারপরে রেকর্ড অফ রাইটস লাগবে, খতিয়ান লাগবে। এই জিনিসগুলো কোথায় কিভাবে পাওয়া যায়, তার কাছে না থাকলে এগুলো বিষয়ে আমরা কিভাবে পরামর্শ দেব, সেই সম্পর্কে আমরা প্র্যাকটিক্যাল আলোচনা করব। এবং এই যে বাই ইন্টারোগেশন যে ইনফরমেশন এক্সট্রাক্ট করবেন ফ্রম দ্য ক্লায়েন্টস, এই তথ্যের ভিত্তিতে আপনাকে বিরোধী বিষয়টা চিহ্নিত করতে হবে। এবং বিরোধী বিষয় চিহ্নিত করার দ্বারাই এখানে যিনি মামলা করতে আপনার কাছে আসলেন, ক্লায়েন্টের কি ধরনের রাইট আছে, সেই রাইটের প্রেক্ষিতে কি ধরনের প্রতিকার পেতে পারেন, এবং যে মামলাটা করার আপনি সিদ্ধান্ত নিলেন সেটাতে কাকে কাকে কারা বাদী হতে পারে বা কারা বিবাদী হতে পারে, বা সে যে মামলাটা আপনি করতে যাচ্ছেন তার দায়দাদ কিভাবে নির্ধারণ করবেন, তার কোর্ট ফিস কত হবে, ইত্যাদি এই বিষয়গুলো আমরা প্রথম পর্যায়ে আপনাকে শিখাই দেব। দ্বিতীয়ত, আমরা যে জিনিসটা নির্ধারণ করেছি অর্থাৎ সেকেন্ড ওয়ার্কশপে, এই আরজি মুসাবিদা করার ক্ষেত্রে আমাদের মানে কৌশলটা কি হবে। আমরা প্রচলিত ভাবে দেখি যে আমাদের আইন অঙ্গনে সিভিল ল প্র্যাকটিশনার আইনজীবীগণ তারা ওই সিএস খতিয়ান থেকে আহ, জমি জমার টাইটেলের বর্ণনা দেওয়া শুরু করেন এবং এই বিআরএস খতিয়ান পর্যন্ত আসে শেষ করেন। তো এই দীর্ঘ আহ, সেই প্রায় 100 বছরের বর্ণনা এর মধ্যে চলে আসে। আর এর কারণে আরজি জবাবের কলবরটা অনেক বৃদ্ধি পায়। তো আমি এখানে আপনাদের খুব সংক্ষেপে ছোট্ট করে আরজি এবং জবাব কিভাবে লিখতে হয় সেটা আমি শিখাই দেব। এবং আমার কাছে জানার পর দেখবেন যে বাংলাদেশে প্রায় 95% আরজি জবাব সঠিকভাবে লেখা হচ্ছে না। এটা আনডিউলি লং এবং ইটস ভার্বোজে অ্যান্ড গোছালো না জিনিসটা। তো আরজি জবাব কিভাবে চমৎকার করে ছোট্ট করে অল্প কথায় লিখতে হয় সেই জিনিসটা আমি শিখিয়ে দেবো। আর বিশেষ করে আমাদের দেশে সিভিল মামলাতে কি ধরনের প্রার্থনা আমরা দিতে পারি, এই যে একটু আগে আমি বললাম ফার্স্ট ওয়ার্কশপের যেটা বলছে রাইট টু রিলিফ, আপনি আপনার কি ধরনের সম্পত্তিটাতে রাইট আছে, সেই রাইটের প্রেক্ষিতে আপনি কি ধরনের প্রতিকার চাইতে পারেন, কতগুলো প্রতিকার চাইতে পারেন, সে প্রতিগুলো কতগুলো প্রতিকার একসঙ্গে চাইতে পারেন, এই জিনিসগুলো আমাদের দেশে তেমন ভাবে দেখা যায় না। অনেক সময় ভুল হয়েছে। আফটার 5 ইয়ার্স আদালত যখন রায় দেয় তখন আদালত বলে সুট ইজ নট মেনটেনেবল ইটস প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ একটা সিভিল সুটের ফর্ম কি হবে, এইটা কোর্ট কাছারিতে প্রায় একটা আহ, অজানা বিষয়। হুম, এটা প্রায় অজানা বিষয়। এই জন্য আপনাকে আমি এটা শিখাই দেব যে আপনার কিভাবে আপনি ইয়াটা করবেন, খুব চমৎকার করে একটা আর্জি বা জবাব তৈরি করবেন, কিভাবে সেখানে পেয়ার সেট করবেন, এবং এইটার কি হবে আপনার ফ্রেম অফ স্যুটটা কি হবে। ফ্রেম অফ স্যুটের কারণে প্রায় দেখা যায় যে আমাদের দেশে মামলাগুলো সঠিকভাবে না হওয়ার কারণে আহ, পরবর্তীতে আদালত মামলাটা খারিজ করে দেয়। তো এই ফ্রেম অফ স্যুট সম্পর্কে একজন সিভিল ল প্র্যাকটিশনার খুব ভালো ধারণা থাকতে হবে। সেই জিনিসটা আমি আপনাদের শিখিয়ে দেব যে কিভাবে একটা মামলার গঠনটা হয়। হুম। তৃতীয় ওয়ার্কশপ আমরা এরকম করেছি যে আরজি যখন আপনি দাখিল করবেন, আরজির তে দুই ধরনের ডকুমেন্টস এর অস্তিত্ব পাওয়া যায়, একটা ডকুমেন্ট সুডন আর একটা হলো ডকুমেন্টস রিলাইট অন। অর্থাৎ যে যখন আপনি ধরেন আহ, দলিলের বিরুদ্ধে মামলা করলেন, দলিল রেকটিফিকেশন চাচ্ছেন, দলিল ক্যান্সেলেশন চাচ্ছেন, অথবা ডিক্লারেশন চাচ্ছেন, এই দলিলগুলোকে বলা হয় সুডন। আর যে দলিলের ভিত্তিতে আপনি আপনার রাইটটা ক্লেম করছেন, আপনার ওনারশিপটা দাবি করছেন, এই দলিলগুলোকে বলা হয় ডকুমেন্টস রিলাইড অন। তো এই ডকুমেন্টস সুড অন এবং ডকুমেন্টস রিলাইড অন সিভিল মামলার ক্ষেত্রে এটার আপনার ফিরিস্তি একটা দিতে হয়। এই ফিরিস্তি দেওয়ার ক্ষেত্রে কিভাবে আপনি ফিরিস্তি তৈরি করবেন, এবং ফিরিস্তি তৈরি করার ক্ষেত্রে কখনো কখনো কোনো কোনো ডকুমেন্টস আপনার হাতে থাকে না, তখন কি হয় সেটা আপনার হুজ পাওয়ার অ্যান্ড পজেশন সেটা সুন্দর করে ফিরিস্তি লিখে দিতে হয়। এই জিনিসগুলো আমি আপনাদের শিখিয়ে দেবো যে কিভাবে সুন্দর করে এই জিনিসগুলো করা যায়।
তৃতীয় ওয়ার্কশপে আমরা যেটা করেছি যে এই যে আপনি কোর্ট ফি দিবেন, অ্যাসেস করবেন, প্রসেস ফি দিবেন, বা একটা আর্জি ঠিক যখন আপনি ইয়া করবেন, আহ, আপনি দাখিল করবেন, তখন এই জিনিসটাতে কোন কোন জিনিসগুলো আপনার সঙ্গে দিতে হবে, সেই জিনিসগুলো সুন্দর করে আমি আপনাদের শিখাই দেব। হুম। চতুর্থ ওয়ার্কশপে আমরা যেটা করব সেটা হলো যে এই যে বাংলাদেশে হাজার হাজার মামলা পেন্ডিং আছে, বিশেষ করে এসআরআইডি, রিটার্ন অফ এসআরআইডি, অর্থাৎ সার্ভিস রিটার্ন। তো এইখানে আপনি কিভাবে ডিউ সার্ভিসের জন্য আদালতে অ্যাপ্লাই করতে পারবেন, তার সোর্স অফ লটা কি হবে। আপনাকে এরকম মাসের পর মাস, বছর পর বছর মামলাগুলো যদি শুধুমাত্র মানে এসআরআইডি জন্য পড়ে থাকতেছে, সেটা যেন না থাকে, সেই জিনিসটা আমি আপনাদের শিখিয়ে দেবো। বা গড়জারি সমনের ক্ষেত্রে আপনি কিভাবে তদবির নেবেন, আপনার মামলাটা যদি খারিজ হয় তাহলে সেই মামলাটা রেস্টোরেশন কিভাবে করা যাবে, বা এক্সপার্টি ডিগ্রি যদি হয় সেই এক্সপার্টি ডিগ্রিটা কিভাবে সেটা মামলাটা রেস্টোর করা যাবে, এই বিষয়গুলোর সম্পর্কে একদম হাতে কলমে শেখাই দেবো, যেন আপনার কোনো সিনিয়রের কোনো পরামর্শ নিতে হয় না, কাউকে জিজ্ঞাসা করার দরকার হয় না, আপনি নিজে নিজেই একটা সিভিল সার্ট পরিচালনা করতে পারেন। পঞ্চম ওয়ার্কশপে যে বিষয়গুলো আমরা রেখেছি সেটা হলো যে যখন বিবাদী মামলায় এপিয়ার করবে, আহ, তখন তিনি কিভাবে বেটার পার্টিকুলার্স চাইবেন, বা তার লিখিত জবাবটা তৈরি করার ক্ষেত্রে তিনি কোন কোন বিষয়গুলোকে ডিনাই করবেন বা কোন কোন বিষয়গুলোকে একসেপ্ট করতে পারেন, এবং এই অ্যাজ পার ল অর্ডার 8 এর বিধান অনুযায়ী তিনি কিভাবে এই ডাব্লিউএসটা তৈরি করবেন এবং ফিরিস্তি দিবেন, এই জিনিসগুলো সুন্দর করে আমি শেখাই দেব। আপনি নিজে থেকেই যে কোনো সিভিল মামলার ক্ষেত্রে জবাব তৈরি করতে পারবেন। আহ, আহ, কখনো কখনো আপনি আর্জি প্রত্যাখ্যানের দরখাস্ত দিতে পারবেন, কোন কোন গ্রাউন্ডসে দিতে পারবেন, কিভাবে দিতে পারবেন, ঠিক কোন অবস্থায় দিতে পারবেন। বা কখন আপনি আর্জি ফেরত চাইতে পারেন, ফেরতের দরখাস্ত দিতে পারেন, সরি রিটার্ন অফ প্লেইন্টের দরখাস্ত দিতে পারেন। এগুলো নানা ধরনের নাইসিটিস আমি শিখাই দেবো। ওকে। তারপরে ষষ্ঠ ওয়ার্কশপে আমরা যেটা করেছি সেটা হলো যে এখন তো এডিআর এর মামলা নিষ্পত্তি হওয়ার একটা বিধান আছে, আপনারা জানেন, সিপিসিএস 89 এর বিধান অনুসারে। এমনকি এখন প্যানেল আইনজীবীর মাধ্যমে নিষ্পত্তি করা যায়, এবং প্যানেল আইনজীবীর বাইরেও লিগ্যাল এইড অফিসারের মাধ্যমে এই এডিআর মাধ্যমে মামলাগুলো নিষ্পত্তি করা যায়। তো এই ষষ্ঠ ওয়ার্কশপে আমরা এই এডিআর এর মাধ্যমে কিভাবে মামলাগুলো নিষ্পত্তি করা যায়, সেখানে আপনি কিভাবে ভূমিকা নিতে পারেন, আহ, সে- সেটা মধ্যস্থের মধ্যে ডিগ্রি কিভাবে প্রস্তুত হয়, আহ, সেখানে কিরকম কোর্ট ফি দেওয়ার বিষয় থাকে, কখন আপনি এডিআর এর মামলা নিষ্পত্তি হলে আপনি কোর্ট ফি ফেরতও আহ, পেতে পারেন, এই জিনিসগুলো আমি শিখাই দেবো। সপ্তম ওয়ার্কশপটা যেটা আমরা নির্ধারণ করেছি সেটা হলো যে ধরেন মধ্যস্থতা ফেল করলো, মামলাটা প্রসিড করলো, মামলাটা প্রসিড করলে আহ, তখন আপনি আহ, কিভাবে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রয়োজন হতে পারে, অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আপনি কোন কোন বিষয়গুলো শুনানি করবেন, বা খুব চমৎকার করে 1-1.5 পৃষ্ঠার মধ্যে একটা অস্থায়ী নিষেধাজ্ঞার পিটিশন লিখতে পারবেন, যেটা আমরা প্রচলিত ভাবে দেখি 5, 7, 10, 15 পৃষ্ঠা অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত লেখে। এটা আমি খুব সুন্দর করে ছোট করে লেখা শিখিয়ে দেবো, কারণ এখন জজ সাহেবদের এই সাগর সেচে মুক্ত আনার সময় নেই, অল্প কথায় আপনাকে তাকে বুঝাইতে হবে। তো এগুলো খুব স্মার্টলি কিভাবে ড্রাফটিং করা যায়, এই পয়েন্টস গুলো আমি আপনাদের দেখাই দেবো। বা ধরুন কোনো কোনো মামলার ক্ষেত্রে আপনার ইনস্পেকশন দরখাস্ত তৈরি করার আবশ্যকতা হতে পারে, তখন সেটা কোন কোন ক্ষেত্রে আপনি ইন্সপেকশন চাইবেন, সেই ইন্সপেকশনের দরখাস্তগুলো কিভাবে তৈরি করতে হয়, সেগুলো আমরা শিখবো। এবং যদি আপনার আহ, অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত নামঞ্জুর হয়, তাহলে সেটার ক্ষেত্রে কিভাবে আপনি আপিল করবেন, কোন কোন পয়েন্টস আপিল করবেন, সেই জিনিসগুলো আমরা শিখিয়ে দেবো। বা ইনভেস্টিগেশন আপনি দরখাস্ত দিলেন, ইনভেস্টিগেশন রিপোর্ট হয়ে আসলো, সেই ইনভেস্টিগেশনের দরখাস্তটা কমিশনারকে কিভাবে আপনি জেরা করবেন, কোন কোন পয়েন্টসে জবানবন্দি করবেন। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা শিখবো। আর সবচেয়ে বড় কথা, আপনারা জানেন সিভিল মামলা খুব লেন্দি হয়, আহ, নানা কারণে লেন্দি হয়। সেখানে যদি আপনি নতুন যুগের আইনজীবী হিসেবে খুব অল্প সময় একটা সিভিল মামলা
আপনি নিষ্পত্তির দিকে যেতে চান। সাধারণত সিনিয়ররা বলে থাকে, আহ, কুপরামর্শ দিয়ে থাকে আমি বলবো, যে মামলা সাধারণত তারা দ্রুত নিষ্পত্তি করার পরামর্শ জুনিয়রদের দেয় না, নানা কারণে তারা ড্রাগ করার আহ, পরামর্শ দিয়ে থাকে। তো এখন আমাদের দেশে যেহেতু লক্ষ লক্ষ মামলা ঝুলে আছে, আপনি যদি একটু নতুন আঙ্গিকে প্র্যাকটিস করতে পারেন, মানুষকে অল্প সময় যদি রেমেডি দিতে পারেন, তাহলে মানুষ, আপনার কাস্টমার যখন আপনার পক্ষে কথা বলবে, তখন অল্প দ্রুত সময়ে আপনি অনেক বেশি মামলা পেতে থাকবেন। তো এরকম কিছু মানে চমৎকার আমি টেকনিক শিখাই দেবো সিভিল মামলা খুব কিভাবে আপনি দ্রুত নিষ্পত্তি করতে পারেন। সেখানে দলিল উদ্ঘাটন, পরিদর্শন, দলিলের মানে বিষয় স্বীকৃতি আদায় করা, হ্যাঁ, এই জিনিসগুলো। পাশাপাশি আমরা পক্ষদোষের বিষয় অনেক সময় দেখা দেয়, অথবা মামলা চলাকালীন পক্ষ কোনো কেউ একজন মারা গেল, বাদী বা বিবাদী, সেখানে কায়মোকাম কিভাবে করবেন। বা কখনো যদি আপনার অস্ত্র নিষেধাজ্ঞা ভঙ্গ হয়, তাহলে মিস ভায়োলেশন আপনি কিভাবে পিটিশন ড্র করবেন, হ্যাঁ, বা সেটাকে কিভাবে প্রমাণ করবেন। পাশাপাশি 151 ধারার যে প্রয়োগ আছে আমাদের সিভিল কোডে, সে বিষয়গুলো আমি আপনাদের শিখিয়ে দেব। অষ্টম যে ওয়ার্কশপটা আমরা নির্ধারণ করেছি, সেখানে হলো যে এই নাবালকের মামলা বা নাবালকের বিরুদ্ধে মামলা আহ, কিভাবে করতে হয়, বা গার্ডিয়ান নিয়োগ করতে হয়, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। মামলা কিভাবে তদবিরকারক নিয়োগ করতে হয়, বা আপনারা জানেন যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বলে একটা কথা আপনারা জানেন। এটা সোর্স কিন্তু দেওয়া হয়েছিল সে 1908 সালে অর্ডার 1 রুল 8। সেখানে রিপ্রেজেন্টেটিভ সুটের কথা বলা হয়েছে। রিপ্রেজেন্টেটিভ সুট আপনি কিভাবে করতে পারেন, অর্থাৎ প্রতিনিধিত্বশীল মামলাগুলো, সেগুলো বিষয়ে আমরা আলোচনা করবো এবং আমি শিখিয়ে দেবো যেখানে আপনি কিভাবে আর্জি তৈরি করবেন রিপ্রেজেন্টেটিভ সুটের ক্ষেত্রে। নবম ওয়ার্কশপটাতে আমরা এরকম নির্ধারণ করেছি যে এসডি বলে একটা জিনিস আছে, সেটেলিং ডেট ফর পেজ। তো একটা মামলা যখন দেখা যাবে যে কোনো কোনো কোর্টে 5,000 7,000 মামলা পেন্ডিং আছে, সেখানে আপনাকে পেইসে একটা ওয়েটিং রুমের মতো, সিভিল মামলাগুলোকে একটা ওয়েটিং রুমের মধ্যে রাখা হয়। এখান থেকে তাকে পিএসএ ডেটে শিফট করা হয়। আপনারা জানেন এখন আরজি ডায়েরি কজ লিস্টে 100টা মাত্র সিভিল মামলার আহ, রাখার বিধান আছে। সেখান থেকে 30টা নিষ্পত্তি হলে আবার 30টা ওই ওয়েটিং রুম থেকে আনতে হয় আর কি। সেটেলিং ডেট ফর পিএস যে একটা স্টেজ থেকে সিভিল রুম, সেখান থেকে আস্তে আস্তে নিয়ে আসতে হয়। তো এইখানে আপনি মামলাগুলো কিভাবে নেবেন, আবার পিএইচ এর জন্য আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, আপনি মানে জবানবন্দি কিভাবে নেবেন, কিভাবে ডকুমেন্টসটা এভিডেন্সে টেন্ডার করবেন, কিভাবে এক্সিট করাবেন, এই, এগুলো নানা কৌশলাদি আমরা এই নবম ওয়ার্কশপে শিখব। দশম ওয়ার্কশপটা আমরা এভাবে করেছি, সেখানে কিছু মানে সাক্ষ্যের ভার, অর্থাৎ আপনি যখন বাদী থাকবেন একটা সিভিল মামলায়, তখন আপনাকে আর্যের কোন ঘটনাগুলো প্রমাণ দায়িত্ব আপনার উপর, বা বিবাদী যদি থাকেন, বিবাদীর ক্ষেত্রে বার্ডেন অফ প্রুফটা আপনার উপর শিফট হয়েছে কিনা, হ্যাঁ, এই বিষয়গুলো, আপনার প্রমাণের মান কি হবে, বা আপনি প্রমাণের পদ্ধতিটা কি হবে, আপনি কি কোন ধরনের সাক্ষ্য দিয়ে একটা সিভিল মামলা প্রমাণ করতে পারবেন, সেখানে দালিলিক এবং মৌখিক সাক্ষ্য যে উপস্থাপন করবেন, এগুলার মানে গুরুত্ব, বা কাকে দিয়ে কি কথা বলাবেন, মানে ঠিক কিভাবে ইয়া করবেন, সাক্ষ্য উপস্থাপন করে, এই কৌশলগুলা আমি আপনাদের শিখিয়ে দেবো। এবং অনেক সময় দেখা যায় যে দলিলের বিরুদ্ধে আহ, যে বিরোধ, কখনো দলিলের মানে এক্সিকিউশন সম্পর্কে বিরোধ উদ্ভব হয়, আর কখনো দলিলের কন্টেন্টস কন্ডিশন এক্সিস্টেন্সের বিরুদ্ধে হয়। তাহলে দলিল সংক্রান্ত বিরোধগুলোর ক্ষেত্রে সিভিল মামলা আপনি কিভাবে সেই দলিলগুলোকে প্রমাণ করবেন, সেই বিষয়গুলো আমি শিখিয়ে দেবো। আবার ভলিউম কল ফরের প্রয়োজন হতে পারে কখনো কখনো, বা মামলার রেকর্ড অন্য কোর্ট থেকে, বা অন্য কোনো ডকুমেন্টস, বিভিন্ন ধরনের দলিল দস্তাবেজ শিক্ষা অফিস থেকে বা অন্য অন্য অফিস থেকে কিভাবে এগুলো কল ফর দিয়ে নিয়ে আসতে হয়। সাক্ষীর তালিকা কিভাবে আপনি আদালতের কাছে যাবেন, কিভাবে যারা জবানবন্দি করবেন, এই কৌশলগুলো আমি শিখিয়ে দেব। বা মুলতবি কিভাবে চাইবেন, বা মুলতবির খরচা নির্ধারণ হলে বা মুলতবি খরচা না দেওয়ার কারণে মামলা যদি খারিজ হয়ে যায়, তো সেই বিষয়গুলো কিভাবে আপনি ডিল করবেন, সেই জিনিসগুলো আমরা এই দশম ওয়ার্কশপে শিখব। একাদশ ও ওয়ার্কশপটা আমরা এভাবে নির্ধারণ করেছি যে সেখানে যুক্তিতর্ক বিষয়ে
এই ওয়ার্কশপটা হবে। অর্থাৎ বাদীপক্ষে আপনি আইনজীবী থাকলে সেখানে বাদীপক্ষের যুক্তিতর্ক প্রস্তুত এবং শুনানি আপনি কিভাবে করবেন, সেখানে আপনি কেস ল কিভাবে সাইট করবেন বা সাধারণ আইন কিভাবে সাইট করবেন, বা বিবাদী পক্ষের আইনজীবী থাকলে আপনি সেক্ষেত্রে আপনি লিখিত যুক্তিতর্ক কিভাবে উপস্থাপন করবেন বা সাইটেশন গুলো কিভাবে দেবেন, এই জিনিসগুলো আমরা একাদশ ওয়ার্কশপে শিখবো। দ্বাদশ ওয়ার্কশপে আমরা যে জিনিসটা করেছি, ডিজাইন করেছি, সেটা হলো যে একটা মামলা যখন রায় হয়ে যায়, অনেক সময় মামলায় ডিক্রি ড্রোন হবে ভুল হয়ে থাকে, অথবা রায়ের কোনো একটা বাক্যে বা একটা কোনো পরিসংখ্যানে ভুল থাকে। এই জিনিসগুলো আপনি কিভাবে মিট আপ করবেন, বা রায়ের কোনো একটা বিষয় আপনি চ্যালেঞ্জ করতে পারেন, রিভিউ কিভাবে করবেন, আহ, বা আদেশ পুনর্বিবেচনার দরখাস্ত আপনি কিভাবে দেবেন, এই জিনিসগুলো আমি আপনাদের শেখাই দেবো। বা দরখাস্ত কিভাবে ড্র করতে হয় সেগুলো দেখাই দেবো। ত্রয়োদশ ওয়ার্কশপে আমরা এটা ডিগ্রি জারি সংক্রান্ত রেখেছি। ডিগ্রি জারি সংক্রান্ত নানা বিষয় এখানে আলোচনা হবে। আপনি প্রথমত একটা মোকদ্দমায় কিভাবে ডিগ্রি জারির দরখাস্ত দিবেন, ডিগ্রি জারিতে আপনি 5 ভাবে ডিগ্রি বাস্তবায়ন চাওয়া যায়, এক্সিকিউশন চাওয়া যায় সেকশন 51 অফ দ্য সিপিসির বিধান অনুযায়ী। আপনি যে মামলাটা ডিগ্রি জারি করতে মনস্থির করছেন, সেটার কোন এই 5 ধরনের পদ্ধতির কোন ধরনের পদ্ধতি আপনি আহ, চাইবেন। আপনি সম্পত্তি ক্রক চাইলে কি ধরনের পিটিশন লিখবেন, কিভাবে আহ, বিবাদী জাজমেন্টেটরের সম্পত্তির তালিকা দেবেন, বা স- মানুষের জমি, বিবাদের জমির আপনি ক্রক চাচ্ছেন, সেই ক্রকের কাগজপত্র তো আপনার কাছে নেই, অর্থাৎ বিবাদের মালিকানার সম্পত্তির লিস্টের কোনো কাগজপত্র আপনি নেই, কোন সম্পত্তি তার কগনিজেন্স চাইবেন, ক্রক চাইবেন। তো সেই এই জিনিসগুলো আমি শিখাই দেব। এবং এই ক্রক হয়ে আসলে সেটা নিলাম কিভাবে হবে, নিলামের ইস্তেবা কি আপনি দাখিল করবেন, বা নিলামে কিভাবে অংশগ্রহণ করবেন, বা এই সম্পত্তি রিসিভার কিভাবে নিয়োগ করবেন, হুম, বা দখলে বাধা দিতে গেলে কি ধরনের পদক্ষেপ আপনি নিতে পারেন। এগুলো আমাদের বিচার ব্যবস্থা প্রায় আন্ন। তো এই জিনিসগুলো আমি আপনাদের শিখাই দেব। চতুর্দশ যে ওয়ার্কশপ আমরা করেছি, ডিজাইন করেছি, এটা পুরোটা হলো আপিল সংক্রান্তে। এখানে আপিল দরখাস্ত কিভাবে তৈরি করতে হবে, কিভাবে দায়ের করবেন, কোন 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 ডকুমেন্টস গুলো আপিল দরখাস্তের সঙ্গে দিবেন, আপিল শুনানিতে কিভাবে অংশগ্রহণ করবেন, এটাকে আপিল অ্যাডমিশন বলে। যদি তামাদি হয়, তামাদি আপনি কিভাবে মকুব চাইবেন, কিভাবে ডিলে কন্ডোনেশন চাইতে হবে, সেই পিটিশনটাতে মানে কন্টেন্টসটা কিভাবে হবে, অথবা আপনি রিঅ্যাডমিশন কিভাবে চাইবেন, বা একটা আম, আপিল মামলা কখন রিহিয়ারিং চাইতে পারেন, বা সেখানে আপনি যদি কোনো সাক্ষ্য দেওয়ার প্রয়োজন অনুভব করেন, অতিরিক্ত সাক্ষ্য দেওয়ার যে বিধান আছে, সেই দরখাস্তটা কিভাবে লিখতে হবে, বা কোন কোন বিষয়ে আপনি এডিশনাল এভিডেন্স চাইতে পারেন, বা আপিল হিয়ারিং এ আপনি রিমান্ড চাইতে পারেন কখনো কখনো, সেই রিমান্ডের দরখাস্তটা কিভাবে লিখতে হবে, বা কোন কোন পয়েন্টসে রিমান্ড চাওয়া যেতে পারে বা কিভাবে চাওয়া যেতে পারে। এবং আপনি যদি রিমান্ড চান, সেক্ষেত্রে কখনো কখনো আপনি কোর্ট ফি রিফান্ডও চাইতে পারেন। এই জিনিসগুলো আমি প্র্যাকটিক্যালি আপনাদের শিখিয়ে দেবো। পঞ্চদশ যে ওয়ার্কশপটা আমরা ঠিক করেছি, ডিজাইন করেছি, সেটা হলো রিভিশন সংক্রান্ত। এই রিভিশন এটা জজ কোর্টে, অর্থাৎ জেলা জজ কোর্টে কিভাবে রিভিশন দায়ের করা যায়, হাইকোর্ট ডিভিশনে কিভাবে রিভিশন দায়ের করা যায়, এবং রিভিশনের গ্রাউন্ডস গুলো কিভাবে হবে, আদেশের বিরুদ্ধে রিভিশন হলে কিভাবে সেই দরখাস্তটা লিখতে হয়, বা রায়ের বিরুদ্ধে কখন কোন অবস্থায় রিভিশন হবে, কোন কোন রায়ের বিরুদ্ধে রিভিশন করা যাবে বা যাবে না, ইত্যাদি বিষয়গুলো আমরা এই পঞ্চদশ ওয়ার্কশপে আলোচনা করব। ষষ্ঠদশ ওয়ার্কশপটা আমরা ঠিক করেছি। এখানে হাইকোর্ট ডিভিশন কোন একটা আদেশ দিল আপনাকে, তখন আপনি লিভ টু আপিল করার প্রয়োজন হতে পারে। এই লিভ টু আপিলের দরখাস্ত কিভাবে দায়ের করতে হবে, ড্র করতে হবে, এর কত সময়সীমার মধ্যে দাখিল করতে হবে, কোর্ট ফি কি হবে, আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে আপনি রিভিউ কিভাবে দায়ের করবেন, ইত্যাদি এই বিষয়গুলো আমরা ষষ্ঠদশ ওয়ার্কশপে শিখবো। আর অষ্টদশ ওয়ার্কশপে আপনাদের রিভিউ সম্পর্কে আমরা ডিটেলস শিখবো। রিভিউ পিটিশনের কিভাবে দায়ের করতে হয়, তার গ্রাউন্ডস গুলো কিভাবে লিখতে হয়, দরখাস্ত কিভাবে মুসাবিত করতে হয়, কিভাবে কোর্ট ফি নির্ধারণ করতে হবে, এবং দরখাস্ত কিভাবে শুনানি করবেন, ইত্যাদি বিষয়গুলো। আর ঊনবিংশ যে ওয়ার্কশপটা, সেটা আমরা নির্ধারণ করেছি যে কোর্ট রুম ডেকোরাম, অর্থাৎ আপনি কোর্টে যখন শুনানি চলে তখন আপনি কিভাবে কোর্টে প্রবেশ করবেন, কিভাবে বসবেন, সেখানে শুনানির জন্য ওয়েট করবেন, সেখানে সেই বিষয়গুলো আমি শিখিয়ে দেবো আপনাদের। আর কোর্ট স্টাফদের সঙ্গে কি ধরনের ডিলিং করবেন আপনি, অথবা বিচারপ্রার্থীদের সঙ্গে আপনার আচরণ কি হবে, ইত্যাদি বিষয়গুলো আমরা আলোচনা করব। আর
সবশেষে 20তম যে ওয়ার্কশপটা, সেটা আমরা হাইকোর্ট বিভাগের রিভিশন রায়ের সম্পর্কে বা রায়ের বিরুদ্ধে কিভাবে রিভিশন হয় এই ধরনের কিছু বিষয় ওভারঅল আমরা একটা রিভিউ দেবো। এইভাবে আমরা 20টা করেছি, ওয়ার্কশপ ড্র করেছি। আশা করি কেউ যদি আপনারা এই 20টা ওয়ার্কশপ যদি অ্যাটেন্ড করতে পারেন, তাহলে আমি আশা করি যে আপনি যে কোনো ধরনের সিভিল মামলা আপনি নিজে থেকে কোনো সিনিয়রের পরামর্শ ব্যতীতই আপনারা এটাকে পরিচালনা করতে পারবেন এবং দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারবেন। তো এই ছিল আমাদের কোর্স প্ল্যান। এইগুলো আমরা আহ, প্রতি শুক্র এবং শনিবার সকাল 10টা থেকে 12টার মধ্যে এই 2 ঘন্টা প্রত্যেক শুক্রবার শনিবার আমরা আলোচনা করব ডিসেম্বর মাসটা। হুম। বা তার পরবর্তী সময় শুধুমাত্র সকালবেলায় হবে। এখন আমি আপনাদের ফ্লোর ওপেন করে দিচ্ছি। আপনাদের যদি কোর্স সম্পর্কে কোনো পরামর্শ থাকে, নতুন কোনো টপিক যদি আমরা এখানে ইনসার্ট করতে পারি, সে ধরনের কোনো যদি আপনাদের সাজেশন থাকে, তাহলে সেই বিষয়গুলো আপনারা জানতে পারেন, বা অন্য কোনো যদি আপনি সেটা বলতে পারেন। হ্যাঁ প্লিজ। সালাম আলাইকুম স্যার, একটা প্রশ্ন ছিল স্যার, যদি নিতেন।